পরেশকে দেখেছেন? একবার দেখলে আর ভোলা যাবে না। ঘাড় বাঁদিকে বাঁকানো, বাঁ হাত বাঁ পায়ের সমসূত্রে। ভালো সার্জন দিয়ে অপারেশন করিয়েছে, একবার নয়, ৩বার। বাঁকা ঘাড় সোজা হয়নি, হবে না জানা কথা, কিন্তু মন বোঝে না, অকারণ অর্থ নষ্ট। শুনুন বলি, সোজা ঘাড় কেমন করে বাঁকল। বউ বনেদি ঘরের মেয়ে, ভাই নেই, 4 বোন তারা। মায়ের যা ছিল 4 বোন ভাগ করে নিয়েছে। সেরিব্রাল থ্রম্বোসিসে পরেশের বউ হঠাৎ মারা গেল। রোগের শুরু থেকেই অচেতন, মরার আগে একটি কথাও বলে যেতে পারেনি। 2 ছেলে 1 মেয়ে, বিধবা দিদি আছেন সংসারে। দিদির ওপর ছেলেমেয়েদের ভার চাপিয়ে পরেশ হিমালয়ে বেরুল। লোকে বলছে, আহারে, পত্নী শোকে বিবাগী হয়ে বেরিয়ে গেল। ঋষিকেশের কাছে এক আশ্রমে আস্তানা নিয়েছে। পাহাড় পর্বতে, বনে জঙ্গলে অহরহ ঘুরে বেড়ায়। সাধু সন্ন্যাসী সিদ্ধ পুরুষের খবর পেলেই চলে যায় সেখানে। যত দূর যত দুর্গমই হোক সে জায়গা। সৎপ্রসঙ্গ হয়, পরলোক ঘটিত ব্যাপারগুলো পরেশ বেশি করে জানতে চায়। একটা সন্ধান পেতে চায় সে বউয়ের কাছ থেকে। মণি মাণিক্য খচিত পুরনো জড়োয়া হার একটা, লক্ষাধিক টাকা দাম, শাশুড়ি ঠাকুরুন চুপি চুপি তাকে দিয়েছিলেন। অন্য সব কিছু পাওয়া গেল, কিন্তু জড়োয়া হার বউ যে কোথায় রেখে মারা গেছে ঘরবাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মিলল না। বের করে দিয়ে যাক একবার এসে। আশা নিতান্তই যদি অসম্ভব হয়, জিনিসটা কোথায় আছে জানিয়ে দিক পশু পাখি কিংবা পেতনি শাকচুন্নির মারফতে। মানুষ কদাপি নয়, ঋষি তপস্বী হলেও নয়, কারণ সেক্ষেত্রে পাচার হবার সম্ভাবনা থেকে যায়। ত্রিকালদর্শী এক মহা সাধুর বৃত্তান্ত শুনে পরেশ তার খোঁজে চলল। ভারী দুর্গম জায়গায় থাকেন তিনি। রাত থাকতে বেরিয়েছে, যাচ্ছে তো যাচ্ছেই। পাহাড় জঙ্গল কত যে পার হলো অবাধ নেই। অধ্যবসায়ীর অসাধ্য কিছু নেই। অপরাহ্নবেলা অবশেষে পৌঁছে গেল। দর্শনও মিলল। ভক্তি গদগদ্য হয়ে সে সাধু মহারাজের পাদবন্দনা করল এবং একতলা মিছরি ও রকমারি ফলমূল মিষ্টান্ন পাদপদ্মে নিবেদন করে যুক্ত করে বসে আছে আশীর্বাদ লাভের প্রত্যাশায়। পরেশের পানে মহারাজ এক দৃষ্টে তাকিয়ে আছেন, শব্দ সাড়া দেন না কিছু। অবস্থা দৃষ্টে আখড়ার 2 নম্বর সাধু চোখ টিপে পরেশকে ডেকে বললেন, মৌনী বাবা, সারা দিন সারা রাত্রির ধন্না দিয়ে থেকেও সিকিখানা কথা বের করতে পারবি না বাপু। পরেশ হাহাকার করে ওঠে, আমি যে বিস্তর আশা নিয়ে বহু দূর থেকে এসেছি। তার জন্যে ভাবনা নেই, মহারাজ অন্তর্যামী, মনের আশা খুলে বলতে হবে কেন? উনিই মন থেকে টেনে বের করে যথাবিহিত ব্যবস্থা করছেন। করা হয়েই গেছে হয়তো এতক্ষণে। এ হেন পাইকারি আশ্বাসে পরেশ তৃপ্তি পায় না। বহুদর্শী 2 নম্বর বুঝলেন সেটা, জমিয়ে গল্প আরম্ভ করলেন। মহারাজ বাবার ইহলোক ও পরলোক ঘটিত বিবিধ তাজ্জব ক্রিয়াকর্ম। দস্তুর মতো রোমাঞ্চক। বিশ্বাস করো চাই না করো, গল্পের সমাপ্তির আগে কার সাধ্য উঠে পড়ে। কতক্ষণ কেটে গেছে পরেশের হুঁশ নেই। গুম 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 মেঘগর্জন। সূচিকত হয়ে সে উপরমুখ তাকায়। সর্বনাশ, মেঘে আকাশ ঢেকে গেছে, পালা পালা। দ্রুত নামছে পাকদণ্ডির পথ ধরে। উঠতে সময় লেগেছে, নেমে পড়তে কষ্ট কম, সময়ও কম লাগবে। ঘোর অন্ধকার, সে এমন পথ তো পথ, নিজের হাত পাগুলো চেনা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। বৃষ্টি নামল ছড়ছড় করে, সঙ্গে ঝোড়ো বাতাস। ক্ষণে ক্ষণে গাছতলায় আশ্রয় নেয়। বৃষ্টি কমলে আবার হাঁটে। কতক্ষণ ধরে যাচ্ছে এমনই। শঙ্কা জাগল, দুর্যোগের মধ্যে পথ ভুল করেনি তো? জনপ্রাণী দেখা যায় না যে জিজ্ঞাসা করে নেবে। বৃষ্টি থামল অবশেষে। অন্ধকারও চোখে সয়ে এসেছে। চারিদিকে আবছা রকম নজর চলে। হঠাৎ দেখা যায় সামান্য দূরে দীর্ঘদেহী একজন অতি দ্রুত চলেছে। পরেশ যেন হাতে স্বর্গ পেল, ডাকছে, ও মশাই শুনছেন, ঋষিকেশার কত্তুর। সেই দীর্ঘদেহী খিকখিক করে উৎকট হাসি হেসে উঠল। এদিকে কোথায় ঋষিকেশ? পাহাড়ের একেবারে উল্টো দিকে। সারা রাত্রির হেঁটেও ঋষিকেশ পাবিনে। পরে আর্তনাদ করে উঠল, মশাই গো, পথ হারিয়ে ফেলেছি, মারা পড়ব, একটা আশ্রয় কোথায় পাই বলে দিন। যাবি কোথায়? পরেশ বলে, অ্যান্টিবায়োটিক কারখানার কাছাকাছি গেলেই সেখান থেকে চিনে আমি আপন ডেরায় যেতে পারবো। সেই লোক বলে, আমি ওই দিকেই যাচ্ছি, চলে আয় আমার পিছু পিছু।
থেমে দাঁড়িয়ে কথা বলছিল, আবার সে চলল। চলা মানে রীতিমতো দৌড়ানো। পাহাড় জঙ্গল ভেঙে দৌড়াচ্ছে, কিছুই যেন তার গায়ে লাগে না। পরেশ কাতর হয়ে বলে, আস্তে চলুন মশায়, অত জোরে পেরে উঠিনে আমি। জোরে কে বলল? আসতেই তো যাচ্ছিস রে, জোরে যাওয়া দেখতে চাস? পরেশ তাড়াতাড়ি বলে, আজ্ঞে না, যা দেখছি এতেই চক্ষু ছানা বড়া। বয়স হয়ে গেছে, ছোটোছুটি পেরে উঠিনে। বয়স? কত বয়স তোর শুনি? পরেশ বলল, আজ্ঞে 50 ছুঁই ছুঁই করেছি। 3-50 বছর। আমার বয়সটা ও ছাড়িয়ে গেছে। থপথপিয়ে চলিস সেটা বয়সের জন্য নয়। গুচ্ছের হাড় মাংস চর্বি বয়ে বেড়াচ্ছিস, দেহখানি পাল্লায় তুলে দিলে ওজনে 1.5 মণ 2 মণ দাঁড়াবে। এত বোঝা চেপে থাকলে ছোটোছুটি হয় না। যখন বেঁচে ছিলাম আমারও এরকম ছিল রে, বাতে ধরেছিল, হাঁটতেই পারতাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতাম। মরে গিয়ে কত সুখ এখন দেখ, বাতাসের মতন হালকা হয়েছি, যেখানে খুশি পলকে চলে যাই। তারপর আবদারের ঢঙে আদুরে গলায় ভূত বলে, মরবি? হাঙ্গামা নেই, গলা টিপে 1 সেকেন্ডে শেষ করে দিচ্ছি, দেখতে পাবি কি মজা তখন, মর না রে। সভয়ে পরেশ বলে, আজ্ঞে না, একবার মরে তারপরে যদি ইচ্ছা হয় আবার তো বাঁচতে পারবো না। ভূত বলে, তা পারবি নে বটে, কিন্তু ইচ্ছেই হবে না, নিজের অভিজ্ঞতায় বলে দিচ্ছি। বেঁঠে থাকার ঝঞ্ঝাট কত, দেহ বয়ে বেড়ানোর মুটেগিরি তো আছেই, আবার যা দিনকাল ওই দেহটা ধারণ করে থাকাই বড় চারটিখানি কথা নয়। মাছ তরকারি চাল ডাল অগ্নিমূল্য, আমরা বাতাসে বুড়ো আঙুল নাচাই, চালের কুইন্টাল 1000 টাকা হোক না, আমাদের এই কলা। পরেশ কেঁদে পড়ল। মরার মজা বুঝে নিয়েছি ভূতমশাই, কিন্তু 3 ছেলে মেয়ে আমার পায়ের শিকল, আমি নিজে স্ফূর্তিতে থাকব, কিন্তু বাচ্চারা ভেসে যাবে একেবারে। মরাটা এখন মুলতুবি থাক, দয়া করে আপনি ঋষিকেশের কাছ বরাবর পৌঁছে দিন, চিরকাল আমি কেনা গোলাম হয়ে থাকব। ভূত তখন সদয় হয়ে বলে, চল তবে, এমনি ছুটে পারবি নে, আমি তোর হাত ধরে ছুটিয়ে নিয়ে যাচ্ছি। ধরতে গিয়ে ভূত তিড়িং করে পিছিয়ে গেল। উহু হু হু হু, তোর পায়ে লোহা আছে নাকি রে বেটা, হাত পুড়ে গেল আমার। গলায় গুচ্ছের মাদুলি। পরেশের খেয়াল হলো, একটা তার মধ্যে লোহারই বটে। লোহার মাদুলি ছিঁড়ে ফেলে দিল সে। ভূত বলে, লোহায় আমাদের ভয়, লোহা ছুলে আগুনের ছ্যাঁকা লাগে। আর একটা জিনিস তোকে মানা করে দিচ্ছি, আমার সঙ্গে যতক্ষণ আছিস সামনে ছাড়া কোনো দিকে তাকাবি নে, ডানে বায়ে পিছনে কোনো দিকে নয়, খবরদার। যেই না ভূতমশাই হাত এঁটে ধরেছে, পরমাশ্চর্য ব্যাপার, পরের সঙ্গে সঙ্গে পাখির মতন হালকা। ভূত হাত ধরে নিয়ে যাচ্ছে, পাহাড়ের উপর দিয়ে ঘন জঙ্গল ভেদ করে আবেশে চলেছে, গাছপালায় গায়ে বাঁধে না, শক্ত পাথরের ঘা লাগে না। ঝর্ণা পথে পড়লে 2 পা একত্র করে ভাসতে ভাসতে স্বচ্ছন্দে পার হয়ে যায়। মরা লোকে একখানি মাত্র হাত ধরেছে, তাতেই এমন, আর নিজে মরবার পরে না জানি আরও কত সুখ। সাঁ সাঁ করে ভূত এক উঁচু পাহাড়ের উপর নিয়ে এলো। নিচে আঙুল দেখায়, আলোর সারি সেখানে। বলে, চিনতে পারছিস, ঋষিকেশের অ্যান্টিবায়োটিক কারখানা, এবারে যেতে পারবি তো? জি আজ্ঞে, বড্ড বাঁচিয়ে দিলেন আপনি আজ। কৃতজ্ঞতায় গদগদ হয়ে পরেশ ভূতের পদধূলি নিতে যায়, কিন্তু পা কোথায়, খানিকটা ছায়া মাত্র, ছায়ায় ধুলো লাগে না, পায়ের কোনো স্পর্শই পেল না। ভূত বলে, ওই হয়েছে, নেমে যাই এবারে, আমিও বাড়ি এসে গেছি, ঢুকে পড়ব। পরেশ শোধায়, কোথায় আপনার বাড়ি? এই পাহাড়ের নিচে, তোর কি দরকার, তুই চলে যা। হাত ছেড়ে দিল ভূত। পরেশ তরতর করে নেমে যাচ্ছে, হঠাৎ চরচর চড়াত, পিছনে প্রচণ্ড আওয়াজ, দুনিয়া চুরমার হয়ে গেল বুঝি। ঘাড় ফিরিয়ে পরেশ দেখল, যেখানটায় এইমাত্র দাঁড়িয়ে কথা বলছিল সেই পাহাড় 2 খণ্ড 2 খণ্ড হয়ে হাঁ করে পড়েছে। ফাঁকের ভিতর দিয়ে পাতাল তল অবধি নজর যায়, পথঘাট ঘরবাড়ি, লোকজন কিলবিল করছে। টুপ করে ভূত তার মধ্যে গিয়ে পড়ল, আর ঝিনুক যেমন ধারা মুখ বন্ধ করে, ফাটা পাহাড় দুপাশ দিয়ে এসে বেমালুম জুড়ে গেল। জঙ্গল পাথর ঝর্ণা ঠিক আগেকার মতোই। গভীর রাত্রে নির্জন পাহাড়ে এই কাণ্ড ঘটে গেল, সামান্যমাত্র নিদর্শনও আর পড়ে নেই। নিচে অদূরে অ্যান্টিবায়োটিক কারখানা বিদ্যুতের আলোয় ঝলমল করছে। কারখানার পাশ দিয়ে থপথপ করে পা ফেলে একলা পরেশ আস্তানায় ফিরছে। পাহাড় ফাটার আওয়াজে পাশে যেই না ঘাড় ফিরিয়েছিল, ভূতের মানা মনে ছিল না তার। সেই ঘাড় কিছুতে আর সোজা হলো না।
পরেশের মুখ বাঁ দিকের ফেরানো, বাঁ কাঁধের সমসূত্রে।